প্রিয় শ্রোতা, আপনি শুনছেন চতুষ্কোণ নিবেদিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প এলাচের কৌটো। গল্পটি শুনবেন দুটি পর্বে। আজ শুনবেন তার প্রথম পর্ব। শুরু হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প এলাচের কৌটো। সাইকেল রিক্সা নিয়ে বাড়ি থেকে খানিকটা এগোবার পরেই রত্নার মনে পড়ল একটা জিনিস নেওয়া হয়নি। সে ব্যস্ত হয়ে উঠল, এই একটু থামো তো ভাই, একবার ফিরে যেতে হবে। রিক্সা চালক অপ্রসন্নভাবে মুখ ফিরিয়ে তাকালো। এই সময় দুদিক থেকে দুটো ট্রেন আসে, অনেক যাত্রী, তাই রিক্সাওয়ালাদের পোয়াবারও। কলকাতার ট্যাক্সি ড্রাইভারদের মতন রুক্ষ হয়ে ওঠে। কি যেন নিজের মনে গজগজ করতে করতে রিক্সাটা ফেরালো। সদর দরজা খুলিয়ে যেতে হলো দোতলায়। নিজের ঘরের টেবিলের উপর রাখা আছে কৌটোটা। সেটা তাড়াতাড়ি ব্যাগে ভরে নিয়ে ফিরে যেতেই টান পড়লো আঁচলে। টেবিলের কোনায় যে চলটাটা উঠে আসে সেখানে আটকেছে। আঁচলটা ছাড়াতে গিয়ে শরীরটা কেঁপে উঠল রত্নার। আসল জিনিসটা তো সে ভুলে গেছে, তার আইডেন্টিটি কার্ড। এটা না থাকলে সে তো ঢুকতেই পারতো না। আঁচলটা আটকালো বলেই তো মনে পড়ল। এটা যেন অলৌকিক ব্যাপার, ঠিক কেউ যেন তার আঁচল ধরে টেনে মনে করিয়ে দিল, ঠিক যেন ব্যাখ্যা করা যায় না। রিক্সা চালক বলল, অনেক টাইম লেগে গেল দিদি, 1 টাকা বেশি লাগবে। তর্ক করতে ইচ্ছে করলো না রত্নার। দেবে সে 1 টাকা, কিন্তু কথা খরচ করবে না। এই সময়টাতেই মফস্বল শহর সবচেয়ে বেশি জেগে ওঠে। ট্রেন আসে, দোকানপাট খুলে, স্কুল কলেজের ছেলেমেয়েরা বেরোয়, হাসপাতালেও ভিড় হয়। এই হাসপাতালের সামনেই আটকা পড়তে হয় ট্রাফিক জ্যামে। সামনে আবার একটা ময়লার গাড়ি। রত্না কয়েক দানা এলাচ মুখে দিল। জেলখানার গেটে পৌঁছতে বেজে গেল 10:30। অবশ্য স্কুলে যাওয়ার মতন সময়ের অত কড়াকড়ি নেই। 1 মাস ধরে স্কুলে যেতে হচ্ছে না রত্নাকে। তার ডিউটি পড়েছে জেলে। 9 বছর ধরে স্কুলে একই জিনিস পড়াতে পড়াতে একঘেয়েমে এসে গিয়েছিল। সেই তুলনায় এখানকার কাজ তার ভালোই লাগছে, অন্যরকম অভিজ্ঞতা। গেটের কাছে এসে কার্ডটা ভার করল রত্না। তাতে তার ছবি লাগানো আছে। প্রথম দিন তাকে সঙ্গে নিয়ে এসেছিলেন সত্যপাদি। তিনি হাসতে হাসতে বলেছিলেন, কার্ডটা সাবধানে রাখিস, দেখিস ভেতরে যেন কেউ জোর করে কেড়ে না নেয়, তাহলে কিন্তু তুই আর বেরোতে পারবি না। এই গেটে আটকে দেবে। কেউ অবশ্য কেড়ে নেওয়ার চেষ্টা করেনি এর মধ্যে, তবে 2-3 জনের চোখের দৃষ্টি দেখলে ভয় ভয় করে। জেলখানা। প্রথম দিন ঢুকেই সত্যিই খুব অবাক হয়েছিল রত্না। জেলখানার ভেতরটা কেমন হয় তা তার স্পষ্ট ধারণা ছিল না। গল্প উপন্যাস পড়ে মনে হতো অন্ধকার অন্ধকার ঘর, লোবিয়ার হিংস্র চেহারা পাহারাদার, লোহার দরজা, ডান্ডা বেরি, আর মানুষ হয়ে অনেকের অমানবিক ব্যবহার। আগেকার দিনের রাজবন্দীদের লেখা কয়েকটা বই পড়েছে রত্না অল্প বয়সে, ভালো মনে নেই। বেশি মনে আছে সতীনাথ ভাদুরীর জাগরী আর জয়া মিত্রের হন্যম্যান। জাগরীতে একটা অধ্যায়ের নাম আওরত কি মা, আর জয়া মিত্রের বইতে জেলের মধ্যে মেয়েদের কথাই প্রদান। সতীনাথ ভাদুরীর একটা গ্রন্থাবলী আছে বাড়িতে। এখানে আসবার পর রত্না একবার ভেবেছিল জাগরীটা আরেকবার পড়ে ঝালিয়ে নেবে। ওরে বাবা, কি সাংঘাতিক বই! খানিকটা পড়তে পড়তেই চোখের জলে পাতাগুলো ঝাপসা হয়ে আসে। বিলুর ফাঁসি হবে। সেই রাতে তার মাও জেলে। তিনি নানাভাবে মনটাকে ফেরাবার চেষ্টা করছেন। এক জায়গায় বলছেন, ছেলে তো নয়, একটা শত্রু। ছেলেদের কথা যত ভেবেছি তার অর্ধেকও যদি ভগবানের কথা ভাবতাম তাহলে নিশ্চয়ই ভগবানকে পাওয়া যেত। এই জায়গাটা পড়তে পড়তে রত্না ফুপিয়ে কেঁদে উঠেছিল। প্রথম দিন এসে জেলখানা সম্পর্কে তার পুরনো ধারণা কিছুই মিলল না। এই জন্য একটা বাগান বাড়ি, সত্যি বেশ বড় বাগান, কত ফুল ফুটে আছে, বড় বড় গাছও কয়েকটা। মাঝখানের বাড়িটার রং সাদা, শুধু চারদিকটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। অবশ্য আজকাল আর জেলখানা বলে না, নতুন নাম হয়েছে সংশোধনাগার। আর এটা শুধু মেয়েদের জন্য, এখানে একজনও পুরুষ নেই। বাগানের মধ্যে একটা খড়ের চালাঘর, তার ভেতরে 3খানা সিমেন্টের তৈরি বেঞ্চ, একটা প্লাস্টিকের চেয়ারও আছে। আজ অবশ্য শীত পড়েছে একটু একটু, রোদ বেশ মোলায়েম, বাইরেও বসা যায়। নানা বয়সের নারী, তবে 18-র নিচে কেউ নয়। উপরের সীমা 45-55। কেউ উৎকট গম্ভীর, কেউ বেশি কথা বলে, কেউ ঝগড়া ছাড়া থাকতে পারে না। অনেকেরই শরীরের রূপ নেই, স্বাস্থ্যও ভালো নয়। রত্না ধীর পায়ে বাগানের মধ্য দিয়ে হেঁটে এসে চালা ঘরের মধ্যে চেয়ারে বসল। সে নিজে থেকে কারোকে ডাকে না। মিনিট 5 সে বসে রইল চুপ করে। তারপর 2টি তরুণী দৌড়ে দৌড়ে এসে দাঁড়ালো, হাত পাতল তার সামনে।
রত্না কৌটো খুলে কয়েকটা করে এলাচি দানা দিল ওদের হাতে। টপ করে তা মুখে পড়ে ওদের একজন জিজ্ঞেস করল, দিদি আপনি পান খান না? এই প্রশ্নটা তাকে এখানকার অনেকেই করে প্রথম দিন থেকে, অর্থাৎ ওদের পান খাবার নেশা। রত্নার পান খাওয়ার অভ্যেস থাকলে নিশ্চয়ই সে পানের ডিবি রাখত, ওরা চেয়ে নিত। কিন্তু রত্না কখনো পান খায়নি, এমনকি বিয়ে বাড়িতেও সে পান নেয় না। পানের পিক ফেলার দৃশ্যটা তার অশ্লীল মনে হয়। অনেকদিন থেকে এলাচ দানা খায় রত্না। আগে তার কাছে একটা ছোট্ট রূপোর কৌটো থাকত, এখন এখানকার অনেককে দিতে হয় বলে সে একটা বড় টিনের কৌটো রাখে। এলাচের দামও বেশ। রত্না লক্ষ্য করেছে এরা অনেকেই বাইরে থেকে কিছু কিছু জিনিস আনায়, কী উপায়ে তা সে জানে না। কেউ কেউ শুধু দুক্তা খায়, কয়েকজনকে সে বিড়ি টানতেও দেখেছে। এক মাঝবয়সী স্থূলাঙ্গিনী একদিন তাকে ফিসফিস করে বলেছিল, দিদি আমার জন্য ইসুপগুলির বুসি এনে দেবে, আমি তোমায় পয়সা দেব। রত্না রাজি হয়নি। যত তুচ্ছ জিনিসই হোক, বাইরে থেকে এদের জন্য কিছু এনে দেওয়ার নিষেধ আছে। এখানকার সুপার সুতোপাদি বলেছিলেন, তুই এরা কে, কোন কারণে জেল খাটছে তা কখনো জিজ্ঞেস করবি না, এদের জীবন কাহিনী জানতে চাইবি না, তাহলে এক একজন সম্পর্কে মনের মধ্যে এক একটা ধারণা গেঁথে যাবে। বরং খোলা মন নিয়ে সবাইকে সমান মনে করাই উচিত। রত্না কখনো কাউকে কিছু জিজ্ঞেস করেনি, তবু কি করে যেন জেনে গেছে এখানে 3 জন খুনের আসামি, নিজের হাতে খুন করেছে, যাবজ্জীবন বন্দিনী। তাদের মধ্যে একজন রত্নার ছাত্রী। জেল কর্তৃপক্ষ ঠিক করেছিলেন এখানকার মেয়েদের নানা রকম হাতের কাজ শেখাবার সঙ্গে সঙ্গে লেখাপড়া শেখাবার চেষ্টা হবে, যাতে কারাবাস থেকে মুক্ত হওয়ার পর তারা সুস্থ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু লেখাপড়া তো জোর করে শেখানো যায় না। বেশিরভাগই সমাজের গরিব নিচু শ্রেণীর নারী, জীবনে বই কখনো ছুঁয়েও দেখেনি। বেশি বয়সে তারা একেবারে প্রথম থেকেই শেখার আগ্রহ পায় না। তবু নিয়মমাফিক 2 জন শিক্ষয়িত্রী আসে, তারা কয়েকজনকে ABCD অ আ ক খ শেখাতে চেষ্টা করে। রত্না অবশ্য বলে দিয়েছিল সে অত প্রাথমিক স্তরে পড়াতে রাজি নয়। রত্না ডাক পড়েছিল অন্য কারণে। সুতোপাতি একদিন জানতে পেরেছিলেন খুনের আসামি বাসন্তী নামে একটা মেয়ে ঝগড়া করার সময় ইংরেজিতে গালাগালি দেয়। সোয়াইন, ব্লাডি, ব্রাস্টার্ড, বীজ, এসব গালাগাল তার মুখ দিয়ে অনর্গল বেরিয়ে আসে। তার কেস হিস্ট্রিতে দেখা গেছে সে একটি ধনী পরিবারের আয়ের কাজ করত। সেই বাড়িতে তাদের মুখ থেকে শুনে শুনে সে ওইসব গালাগাল মুখস্থ করেছে। সুতোবাদী তার সঙ্গে কথা বলে বুঝলেন সে ইংরেজি বাংলা পড়তেও পারে। আলেকজান্ডার এবং সম্রাট অশোকের নাম জানে, অর্থাৎ প্রায় ক্লাস 8-9 বিদ্যে। সুতোবাদী একে জিজ্ঞেস করেছিলেন, তুই আরও পড়তে চাস? সে ঘাড়ে নেড়েছিল। বছরখানেক পড়ালে এই মেয়ে মাধ্যমিকও পাশ করতে পারে। তেমন যদি হয় তাহলে এই সংশোধনাগারের বেশ নাম হবে, ছবি উঠবে কাগজে। তাই সরকারি স্কুলে আবেদন করে রত্না হালদারকে তিনি আনিয়েছেন এখানে। বাসন্তীকে পড়াতে গিয়ে রত্না দেখেছে এই মেয়েটির মেধা আছে, যা পড়ে তা বেশ মনে রাখতে পারে। 24-25 বছর বয়স, মুখখানা সুন্দর নয়, কিন্তু শরীর বেশ আট, বুকের গরম যেন বেশি বেশি। মাঝে মাঝে সে বেশ সরলভাবে হেসে ওঠে। এই মেয়ে কেন 2টো খুন করেছে তা জানার জন্য রত্নার মনটা আকুলি বিকুলি করলেও প্রশ্ন করার উপায় নেই। নিচে থেকে যদি সে কখনো কিছু বলে। বাসন্তী বই খাতা নিয়ে এসে বসল তার সামনে। ওকে পড়াতে পড়াতে রত্নার মনে হলো পরীক্ষায় পাশ করলেও সেই বৃত্তি নিয়ে ও কি করবে? ও কি কোনোদিন ছাড়া পাবে? যাবজ্জীবন মানে 14 বছর। এই কেসে অনেকের ধারণা গুড। কন্ডাক্টের রিপোর্ট থাকলে 12 বছর পরেই খালাস পেয়ে যেতে পারে, কিন্তু সে ব্যবস্থা তো আর নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যাবজ্জীবন মানে সারা জীবনই পচতে হবে জেলে। অন্তত 20-22 বছরের আগে রিভিউর প্রশ্নই নেই। সংশোধনাগার নাম হোক আর যাই হোক, আসলে তো কারাগার। আর একটি মেয়ে, সে রত্নার কাছে পড়তেও আসে না, কিন্তু এই সময়টায় সে একটা খুঁটিতে ঠেস দিয়ে বসে থাকে। সে কোনো কথা বলে না, কোনো প্রশ্ন করলে উত্তর দেয় না। বৃষ্টির সময় বাসন্তী তাকে বলেছিল, এই মেদ্দা, বসে বসে বিচ্ছিস কেন? ভেতরে উঠে যা। তা শুনে মেয়েটি উঠে আসেনি, একই জায়গায় বসে বসে বিচ্ছে। রত্না জিজ্ঞেস করেছিল, ওর নাম কি বললে? মেদ্দা? নাম শুনে বোঝা যায় না বাঙালি কিনা, কথাও বলে না। তবু একদিন চমকে দিয়েছিল। সেদিন বাসন্তী ছাড়াও অন্য 4টি মেয়ে ছিল এখানে। এরকম মাঝে মধ্যে অন্যরাও আসে, পড়াশোনার জন্য নয়, রত্নার কথা শুনে বড় বড় চোখ মেলে। সেই সব দিন রত্না বই খুলে পড়ায় না, নানা রকম গল্প করে। একটি মেয়ের নাম সবিতা, তাকে রত্না জিজ্ঞেস করেছিল,
তুমি তোমার নামের মানে জানো? সে জিজ্ঞেস করে অন্য মেয়েদের নাম, লতা, রুবাত আর প্রমোদা। এদের মধ্যে একমাত্র লতাই তার নামের অর্থ বুঝে, লতা পাতা। সে অবশ্য হেসে বলল, রাত্রিবেলা সাপকেও লতা বলে। সেই ভেবেই বোধহয় বাপ মা তার ওই নাম রেখেছিল। রুবাত শুনে রত্নার খটকা লেগেছিল, এ আবার কী ধরনের নাম? মেয়েটির নাকে একটা নাকছাবি, মুখে এমন একটা ভাব আছে যাতে মুসলমান বলে মনে হয়। কি ভাবের জন্য এমন মনে হয় তা বলা শক্ত। তার নাম আরও কয়েকবার জিজ্ঞেস করে রত্না বুঝল তার অনুমানই ঠিক। মেয়েটির নাম রুবাইয়াত, ঠিক উচ্চারণ করতেও পারে না। সে বলেছিল, তোমার নামের মানেটা খুব সুন্দর। রুবাই হচ্ছে 4 লাইনের এক ধরনের কবিতা। কবিতা জানো তো, পদ্ম কিংবা ছড়ার মতন, তার থেকে রুবাইয়াত। ওমর খৈয়াম নামে একজন বড় কবি রুবাইয়াত লিখেছেন। সে গল্প অন্য একদিন বলবো। আর প্রমোদা হচ্ছে সুন্দরী মেয়ে। হ্যাঁ প্রমোদা, তুমিও তো সুন্দর। আর সবিতা, তুমি হচ্ছ আকাশের সূর্য। সূর্যের অনেক নাম আছে, যেমন আদিত্য, অরুণ, ভাস্কর, রবি। এইসবই কিন্তু ছেলেদের নাম হয়। রবি নামটা নিশ্চয় শুনেছ, অনেকেরই নাম রবি হয়। বাসন্তী, তুমি তো রবি বানান জানো, র আর ব রস্যই। কিন্তু যদি রবীন্দ্র হয় তাহলে কিন্তু বয়ে দীর্ঘই হবে, বদলে যাবে। সবিতা জিজ্ঞেস করল, কেন বদলে যাবে? এই প্রশ্ন শুনে খুশি হয়ে রত্না বলল, এই যে তুমি কেন জিজ্ঞেস করলে, তার মানে তোমার পড়াশোনা করার ইচ্ছা আছে। ওটা ব্যাকরণের ব্যাপার, পরে একদিন বুঝাবো। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছ? হায়, আমাদের এই বিশ্বকবির নাম গ্রাম বাংলার অনেক নারী জানে না, অনেক পুরুষও বোধহয় তাই। এদের মধ্যে একমাত্র বাসন্তী জানে। রত্না জিজ্ঞেস করেছিল, বাসন্তী, তুমি রবীন্দ্রনাথের কোন কবিতা বা গান মুখস্থ বলতে পারো? বাসন্তী দুদিকে মাথা নাড়ল। রত্না বলল, তার কত গান তো শোনা যায় রেডিওতে, পুজো প্যান্ডেলে, সিনেমায়। তার একটাও মনে নেই? বাসন্তী বলল, কি জানি। রত্নার মনে হলো শুনেছে নিশ্চয়ই, কিন্তু কোনটা রবীন্দ্রসঙ্গীত তা সে জানে না। এই সময় সেই কাণ্ডটা হলো। রত্না সচকিতে মুখ ফেরালো। খুঁটিতে হেলান দিয়ে বসে থাকা মেদনা একটা কথা না বললেও সে নিশ্চয়ই এদের সব কথা কান খাড়া করে শোনে। সে এখন গুনগুন করে গাইছে, অশ্রু নদীর সুদূর পারে গাঢ় দেখা যায় তোমার ধারে। সুর নির্বুল তো বটেই, উচ্চারণ স্পষ্ট, শিক্ষার ছাপ আছে। একটুখানি মুগ্ধভাবে শুনে রত্না উচ্ছ্বসিতভাবে বলে উঠল, তুমি এত ভালো গান জানো, কোথায় শিখেছ? সঙ্গে সঙ্গে মেদনা থেমে গেল তো বটেই, উঠে গেল সেখান থেকে। ওই একদিনই, আর কখনো সে কথাও বলেনি, গানও গায়নি। রত্না তার সঙ্গে বাপ জমাতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। যার সম্পর্কে কিছু জানা যায় না তার সম্পর্কে কৌতূহল থাকে বেশি। সে এমন পরিশীলিত গলায় গান গাইতে পারে, তাও রবীন্দ্রসঙ্গীত, সে কেন নির্বাক? আর মেদনার মতন একটা বিচ্ছিরি নামই বা তার কেন হবে? বাসন্তীকে পড়াতে হলেও তাকে ঠিক পছন্দ করতে পারে না রত্না। প্রথম প্রথম তাকে সরল সাধারণ মনে হলে ক্রমশ বোঝা যায় সে বেশ লোভী। রত্না নতুন শাড়ি পরে এলেই সে হাত বুলিয়ে বুলিয়ে দেখে, চোখে মুখে ফুটে ওঠে বৃক্ষের ভাব। ইচ্ছে করলে রত্না ওকে একটা শাড়ি দিতেই পারে, কিন্তু কিছু দেওয়া নিষেধ যে। ওরা কেউ শাড়ি পরে না, একটা ঝোলা সেমিসের মতন পোশাক সবার। শাড়ি থাকলে গলায় ফাঁস বেঁধে কেউ যদি আত্মহত্যা করে। একদিন রত্না এক জোড়া দুল কানে দিয়ে এসেছিল। বাসন্তী হঠাৎ উঠে দাঁড়িয়ে কানে হাত দিয়ে দুলটা দেখতে লাগলো। শিউরে উঠেছিল রত্না, এটা একটা খুনির হাত তো বটে। একদিন বাসন্তী নিজের থেকে বলল যে এখান থেকে ছাড়া পেলে সে আর লোকের বাড়িতে কাজ করবে না, কোনো স্কুলে চাকরি নেবে। শুনে খুবই অস্বস্তি বোধ করেছিল রত্না। খুনি হিসেবে যার শাস্তি হয়েছে তাকে কি কোনো স্কুল চাকরি দেবে? মনে হয় না। তাছাড়া ওর মেয়াদ শুরু হয়েছে মাত্র 3 বছর আগে। যদি কখনো ছাড়াও পায় তাও 15-20 বছর আগে নয়। তখন ওর বয়স কত হবে? এসব কথা বলে ওকে নিরাশ করতে চায়নি রত্না। যারা পড়াশোনা করতে চায় না তারাও রত্নার কাছে এসে এলাচ দানা চায়। সবাইকে নিয়মিত খাওয়াতে গেলে সে 2 দিনেই ফতুর হয়ে যাবে। সেই জন্য সে একটা শর্ত আরোপ করার কথা ভেবেছিল একবার, যে যে পড়তে চাইবে শুধু তাদেরই দেবে। তারপরেই মনে হয়েছিল জোর করে পড়েই বা কী হবে, না পড়াশোনা করলেই বা কী আসে যায়। সামান্য কয়েকটা এলাচ দানা প্রত্যাখ্যান করা যায় না। তাই এখন যতক্ষণ থাকে ততক্ষণ দেয়, ফুরিয়ে গেলে কৌটোটা উল্টে দেখায়। সে এখন ছোট এলাচের বদলে বড় বড় এলাচ কেনে, একটু সস্তা হয়। মেদনা নামের মেয়েটি কোনোদিন এলাচ চায়নি। রত্না তাকে নিজে থেকে একদিন দিতে গিয়েছিল, সে মুখ ফিরিয়ে নিয়েছে।
ফেরার জন্য রত্না উঠে দাঁড়ায়। বাগানের চতুর্দিকে ছড়িয়ে আছে মেয়েরা। সারা দুপুর তারা এখানেই থাকে। কয়েকজন দল বেঁধে কী সব খেলে, কয়েকজন নিজেদের মধ্যে কথা কাটাকাটি করে। দুজন মহিলা ওয়ার্ডেন বেটে লাঠি হাতে পাহারা দেয়। কোথাও যদি কথা কাটাকাটি একসময় হাতাহাতাতে গড়িয়ে যায়, তখন ওয়ার্ডেনরা এসে তাদের মারে, বেশ নিষ্ঠুরের মতন জোরে জোরে পেটায়। রত্নার মনে হয় এই যে এতজন মেয়ে, এতে দেখলেই বোঝা যায় না এরা সবাই জেল খাটার মতন অপরাধ করেছে। বাইরের সাধারণ মেয়েদেরই তো মতন। অবশ্য বাইরের সেসব সাধারণ মেয়েদের মধ্যেও কি অপরাধী নেই? সবাই ধরা পড়ে না। রত্না নিজেও তো এখানে থাকতে পারত। সব এলাচদানা ফুরিয়ে যাওয়ার পরেও যে মেয়েটি এসে চাইল, রত্না বলল, কাল এসো, প্রথমে তোমাকে দেব। মেয়েটি হঠাৎ চোখ ছলছলিয়ে বলল, দিদি, আমি কিন্তু মুন্সিবাড়ির গয়না চুরি করিনি। চুরি করলো পারুল, আর ধরলো আমাকে মিথ্যে মিথ্যে আটকে রেখেছে। আপনি একটু বলে দিন না, বাড়িতে আমার দুটো ছেলে। রত্না দুর্বলভাবে বলল, আমি বললে শুনবে কেন? মেয়েটি বলল, হ্যাঁ দিদি, আপনারা লেখাপড়া জানেন, আপনার কথা শুনবে। এই মেয়েটির বিচার ব্যবস্থা সম্পর্কে কোনো জ্ঞান নেই, হয়তো ওর কোনো উকিলও ছিল না। তার হাত ছাড়িয়ে চলে আসতে আসতে রত্না ভাবে, মেয়েটি কি সত্যি কথা বলছে নাকি অভিনয়? বিনা দোষেও অনেকে নিশ্চয় জেল খাটে, মুখ দেখলেই বোঝা যায়। এখানকার অধিকাংশ মেয়েই গরিব ঘরের। গরিবরাই আইনের সুবিচার থেকে বঞ্চিত হয় অনেক সময়। যাদের পয়সা আছে তারা আইনের লম্বা হাত দুমড়ে মুচড়ে দিতে পারে পয়সার জোরে। সুতোপাতির সঙ্গে দেখা হলো এক বিয়ে বাড়িতে। তার সঙ্গে অনেক আগে থেকেই পরিচয় ছিল রত্নার। তাপসের সঙ্গে যখন ছাড়াছাড়ি হয়, তখন সাংঘাতিক মানসিক বিপর্যয়ের মধ্যে এই সুতোপাতি অনেকখানি শুশ্রূষা করেছেন তার মনের। তাপস ওর পিসতুতো ভাই, তবু তিনি বলেছিলেন, তুই ওকে বিয়ে করতে রাজি হওয়ার আগে আমাকে জানাসনি? ও তো একটা স্কাউন্ডেল। চেহারাটা চকচকে, বাইরে থেকে কিছু বোঝা যায় না। ও তো ওর মায়ের গায়ে হাত তোলে, তোকে মারধর করবে, এই আশ্চর্য কি? প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প এলাচের কৌটো। দ্বিতীয় পর্ব শুনবেন আগামী শুক্রবার ঠিক সন্ধ্যে 7টায়।